এনএসির বৈঠকে আগামী অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার রেকর্ড এডিপি অনুমোদন। কর্মসংস্থান ভিত্তিক প্রকল্পে অগ্রাধিকার সরকারের। এডিপির বড় অংশ ঋণ নির্ভর বাস্তবায়ন নিয়ে শঙ্কা বিশ্লেষকদের। বাণিজ্য চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রকে বিশেষ সুবিধার বিষয়ে সতর্কতা। রাজনৈতিক দলগুলোর সহায়তা ছাড়া রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন অসম্ভব বলেছেন সিইসি। সুষ্ঠু ভোটের সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয়। দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী 28 মে উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আগে সরকারে রেখে যাওয়া অর্থনৈতিক দুরবস্থার মধ্যেও আসছে অর্থ বছরে বিএনপি সরকার উন্নয়ন বরাদ্দ বাড়াচ্ছে প্রায় 1 লাখ কোটি টাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদ এনএসির সভায় 3 লাখ কোটি টাকার নতুন এডিপি অনুমোদন হয়েছে। এতে প্রাধান্য দেওয়া হয়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ভঙ্গুর অর্থনীতি থেকে বের হবার চেষ্টা করছে সরকার। প্রকল্প গ্রহণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বিএনপি নির্বাচনী ইশতেহার ও জনগণকে দেয়া প্রতিশ্রুতি। গোলাম মঈনুল হাসানের রিপোর্ট। আগামী 11 জুন 2026-27 অর্থ বছরের বাজেট পেশ করতে যাচ্ছে বিএনপি সরকার। সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এনএসি সভায় অনুমোদন পায় আসছে অর্থ বছরের উন্নয়ন বরাদ্দ, আর এটি অন্তর্ভুক্ত হবে জাতীয় বাজেটে। সভা শেষে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংবাদ সম্মেলনে জানান, এডিপির মধ্যে দেশজ উৎস থেকে দেওয়া হবে 1,90,000 কোটি টাকা। বাকি 1,10,000 কোটি টাকা প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে। আর নতুন প্রকল্প গ্রহণে কর্মসংস্থান বাড়ানো দেওয়া হচ্ছে অগ্রাধিকার। বিগত নির্বাচনে আমাদের যে ম্যানিফেস্টো এবং সার্বিক পরিকল্পনার একটি প্রতিফলন এখানে ঘটানো হয়েছে। যেহেতু আমরা সেই প্রতিশ্রুতির উপর নির্বাচনী জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার, সেটার একটা প্রতিফলন এখানে আসছে। প্রেক্ষাপটটা হচ্ছে ভঙ্গুর অর্থনীতি থেকে সমৃদ্ধি, পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন কৌশল। এডিপি উচ্চাভিলাষী কিনা এমন প্রশ্নের উত্তর দেন অর্থ পরিকল্পনা মন্ত্রী। বলেন, আকাঙ্ক্ষা নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে। উচ্চবিলাস তো থাকতে হবে। উচ্চবিলাস না থাকলে, আকাঙ্ক্ষা যদি বেশি না হয়, উন্নয়নের দিকে তো যাওয়া যাবে না। আর বিশেষ করে বিগত দিনের দেশ যতটুকু পিছিয়েছে, সেখান থেকে স্যালভেজ করে সামনের দিকে যেতে হলে আপনাকে তো বিনিয়োগ করতে হবে। আপনি বিনিয়োগ না হলে প্রবৃদ্ধি হবে না, কর্মসংস্থান হবে না, দেশের উন্নয়ন হবে না। সুতরাং আমাদের সেই কনফিডেন্স আছে, আমরা সেটা বাস্তবায়ন করতে পারবো বিধায় আমরা প্রকল্প এত বড় একটা ডেভেলপমেন্ট বাজেট করেছি। নতুন এডিপিতে প্রকল্পের সংখ্যা 1,105টি। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো উন্নয়ন খরচ সহ সার্বিক এডিপির আকার 3,08,925 কোটি টাকা ধরা হয়েছে। নতুন প্রকল্প সেগুলোকে সীমা নির্ধারিত সময়ের মধ্যে সমাপ্ত করতে হবে। এই সময় বাড়ানোর কোনো সুযোগ নাই। গোলাম মঈনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি সরকারের প্রথম বাজেট বেশ উচ্চাভিলাষী হবে, এমনটাই মনে করছে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। রাজধানীতে প্রাক বাজেট আলোচনায় সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বড় অংশকে ঋণ নির্ভর আখ্যায়িত করে এর বাস্তবায়ন নিয়ে বিশ্লেষকরা শঙ্কা প্রকাশ করেছেন। বলছেন, রাজস্ব আহরণের টার্গেট পূরণ না হওয়ায় সরকারের ঋণ নির্ভরতা বাড়ছে। এজন্য বাস্তবসম্মত বাজেটের নিশ্চয়তা চান তারা। বাণিজ্য চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রকে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়ে সতর্ক করেন অর্থনীতি বিশ্লেষকরা। শুভ মাহফুজের রিপোর্ট। নতুন সরকারের পক্ষ থেকে আগামী 11 জুন প্রায় 9,30,000 কোটি টাকার বাজেট সংসদে উত্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুধু টাকার অঙ্কে বড় নয়, নতুন বাজেটের বেশিরভাগ লক্ষ্যই উচ্চাভিলাষী বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। আমরা ঋণ পাচ্ছি না, আগামী দিনের ঋণ। বাজেট নিয়ে রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিকদের প্রত্যাশা শীর্ষক সিপিডির আলোচনায় গবেষকরা বলেন, এবারের বাজেটে সরকার 6,95,000 কোটি টাকার রাজস্ব আয়ের টার্গেট ঠিক করেছে। এর মধ্যে 1,30,000 কোটি টাকা ঘাটতির আশঙ্কা তাদের। এই পরিস্থিতির ভিতরে তাহলে যদি শর্টফল হয়, আমার ধারণা যে এটা প্রায় 1,30,40,000 কোটি টাকার মতো একটা শর্টফল হবে।
তখন আমাদের কাছে প্রধান প্রশ্ন হবে হলো এই সম্পদটা যদি না থাকে তাহলে ব্যয়ে কোথায় কাটছাট হবে। এ সময় ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচিরও সমালোচনা করেন আলোচকরা। সরকারের উন্নয়ন কর্মসূচির বড় অংশ ঋণ নির্ভর হওয়ায় বাস্তবায়ন নিয়ে শঙ্কা আলোচকদের। আপনি যে বাজেটটা করছেন এটা আসলেই বাস্তবসম্মত হচ্ছে, নাকি আপনি অলৌকিক একটি প্রাক্কলন করে, অর্থের প্রাক্কলন করে তার উপরে আপনি ব্যয় কাঠামো দাঁড় করাবেন এবং পরবর্তীতে এটা যদি না মেলানো যায় তাহলে তখন রাতের বেলা টাকা ছাপিয়ে আবার মূল্যস্ফীতিকে বাড়াবেন। অর্থাৎ এই বাজেটের ফলে মূল্যস্ফীতিকে স্থিতিশীল করা যাবে, এই বাজেটের ফলে বিনিয়োগ বাড়বে, সুদের হার কমবে, এই বাজেটের ফলে আপনার কর্মসংস্থান হবে যুব সম্প্রদায়ের এবং একই রকমভাবে জনকল্যাণের কাজগুলো হবে, এই নিশ্চয়তা প্রত্যেকেই এইখানে চাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে বাণিজ্য সুবিধা দেওয়ার ক্ষেত্রে সরকারকে সতর্ক হওয়ার পরামর্শ দেন অর্থনীতি বিশ্লেষকরা। আমার মনে হয় যে আমাদের নীতি নির্ধারকরা একটু চিন্তা ভাবনা করে এইসব বিষয়ে একটু পর্যালোচনা করবেন। সমাজ কল্যাণমন্ত্রী জানান, নতুন বাজেটে সরকার পিছিয়ে পড়া দরিদ্র মানুষের উন্নয়নকে বেশি প্রাধান্য দেবে। খুবই হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত আর মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত, আমরা তাদের ব্যাপারেও কনসার্ন, কিন্তু আমাদের যে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম বা সামাজিক দায়বদ্ধতা থেকে এই গ্রুপ অফ পিপুলকে কিভাবে আরেকটু ভালো থাকার ব্যবস্থা করা যায়, তাদেরকে এডুকেশন দিয়ে, স্কিল দিয়ে এবং কিছু টুলস দিয়ে। বিশাল বাজেট ব্যবস্থাপনায় অর্থায়ন নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সরকারি সংস্থাগুলোর দক্ষতা বৃদ্ধির তাগিদ দেন আলোচকরা। মার্কিন চুক্তি, আমার যদি এলডিসি গ্রাজুয়েশন, আমি ড্রাইভার। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির পর আবার সমঝোতা স্মারকের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তবে তারা বলছেন, সমঝোতার মাধ্যমে জ্বালানি সংগ্রহের উৎসে বৈচিত্র্য এলে সেটি দেশের জন্য ইতিবাচক হতে পারে। সমঝোতার নামে চাপ তৈরি হলে দেশের স্বার্থ ও জ্বালানি নিরাপত্তা হুমকিতে পড়বে বলেও শঙ্কা বিশ্লেষকদের। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা স্মারক বা এমওইউ সই করেছে বাংলাদেশ। এই সমঝোতা স্মারকের লাভ ক্ষতি নিয়ে চলছে নানা আলোচনা। এমওইউ স্বাক্ষরের পর ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে জ্বালানির উৎস বৈচিত্র্যপূর্ণ করা এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তর জ্বালানি সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের বিষয়টি বলা হয়েছে। কয়েক মাস আগে হওয়া বাণিজ্য চুক্তির পর কেনই বা সমঝোতা স্মারক, সে প্রশ্নে আসছে ঘুরে ফিরে। কারণ বাণিজ্য চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে 15 বছরে 15 বিলিয়ন বা 1500 কোটি ডলারের জ্বালানি কিনবে বাংলাদেশ। তারপরও কেন আবার নতুন করে জ্বালানি খাতে সমঝোতা? বিশ্লেষকরা বলছেন, দুদেশের মধ্যে সমঝোতা স্মারকের কারণে বাংলাদেশের জ্বালানি খাতে মার্কিন কোম্পানিগুলোর কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে এবং জ্বালানি আমদানির বিকল্প উৎস তৈরি হতে পারে, যা সংকটকালে মধ্যপ্রাচ্য নির্ভরতা কমাতে সাহায্য করবে। এখানে ট্রেড এগ্রিমেন্টটাকেও এর সাথে নিয়ে আসতে হবে। ট্রেড এগ্রিমেন্টে একটা নির্ধারিত অঙ্কের জ্বালানি কেনার বাধ্যবাধকতা বাংলাদেশের আছে। আমরা যদি কম্পিটিটিভ দামে, মানে অনেকে বলার চেষ্টা করেছেন যে সাশ্রয়ী দামে পাবো, আমি মনে করি না। কম্পিটিটিভ দামে যদি আমেরিকা থেকে এলএনজি বা এলপিজি পায়, আমার কিন্তু সমস্যা কোথায়? এবং আপনি দেখবেন যে গত মার্চে কিন্তু মিডল ইস্ট ক্রাইসিসের সময় বা ক্রাইসিসের আগে পরে মিলে বাংলাদেশের টোটাল এলপিজি যেটা আমদানি হয়েছে তার 40% আমদানি হয়েছে কিন্তু ইউএস মার্কেট থেকে। আমরা যদি বলি, আপনি মিয়ানমারের সাথে আমাদের চুক্তি হওয়া উচিত, আসিয়ান গ্রিডে কানেক্টিভিটি হওয়া উচিত, আমাদের সার্ক গ্রিড হওয়া উচিত। আমাদের ভারত থেকে জ্বালানি নিশ্চয়তা সরবরাহ যদি আমরা পাই তাহলে ভালো। আমরা যদি নেপাল থেকে আমরা বিদ্যুৎ আনতে পারি কিংবা ভুটান থেকে বিদ্যুৎ আনতে পারি, আমাদের জন্য ভালো। আগামীর কথা আমাদের মাথায় রেখে আমাদের গ্রিড কানেক্টিভিটিগুলোকে অ্যাড্রেস করতে হবে। সেটা তেল সরবরাহ থেকে আরম্ভ করে আপনার বিদ্যুৎ সরবরাহ থেকে আরম্ভ করে সবগুলো। আপাত দৃষ্টিতে জ্বালানি উৎস বৈচিত্র্যপূর্ণ করার কথা বলা হলেও চুক্তি বা সমঝোতার নামে বাংলাদেশকে যদি জ্বালানি কিনতে বাধ্য করা হয়, সেটি দেশের জ্বালানি নিরাপত্তার জন্য সুখকর হবে না, এমন মন্তব্য বিশ্লেষকদের। শুধু কি আমাদের তাদের সাথেই করতে হবে, বা $8 বিলিয়ন যেটা জানা যায় যে $8 বিলিয়ন আমদানি বাংলাদেশকে করতে হবে, সেটা কি শুধু সেই প্রতিষ্ঠান থেকে, যে তাদের দেশ থেকে আনতে হবে? এখানে যদি এই বিধিনিষেধ থাকে সেটা তো আমাদের জন্য ক্ষতিকর হবে। তার সাথে আমাদের চুক্তি হয়েছে, সেটা একদিকে ভালো, কিন্তু যদি বিধিনিষেধ থাকে, আমি অন্য কোথা থেকে আনতে পারবো কিনা, কানাডার থেকে আনতে হলে আমার যদি ইকোনমিক প্রাইসও হয় সেটা আমি আনতে পারবো কিনা, অন্যান্য দেশ থেকে আমি এলএনজি আনার ক্ষেত্রে
আমার যদি প্রতিবন্ধকতা থাকে তাহলে তো সেটা আমাদের দেশের জন্য ভালো হবে না। টানাপোড়েন তো এমনিতে তৈরি হয়ে আছে, তার কারণ রাশিয়ান কোম্পানি মানে ইচ্ছে করলেও কিন্তু বাংলাদেশে অফশোর বিডিংয়ে যেমন গ্যাসপ্রম অংশ নিতে পারবে না, ইজ বিকজ অফ ইউএস নিষেধাজ্ঞা, মানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর। তারপরে রাশিয়ান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট প্রজেক্টটা মানে প্রায় অপারেশনাল, মানে কিছুদিনের মধ্যে হয়তো অপারেশনাল হয়ে যাবে, ফুয়েল লোডিং বিফোর টাইম শেষ হয়েছে, কিন্তু তাদের পয়সা বাংলাদেশ পেমেন্ট করতে পারছে না নিষেধাজ্ঞার কারণে। একটা টানপোড়েন তো আছে। দেশের গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাসের 40% মার্কিন কোম্পানি শেভরন পরিচালনা করে। এছাড়া এলপিজি গ্যাসের সরবরাহ বৃদ্ধির পাশাপাশি দেশে এলএনজির একটি টার্মিনালও পরিচালনা করছে মার্কিন কোম্পানি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের আরেকটি প্রতিষ্ঠান গভীর সমুদ্রের সবগুলো ব্লকে তেল গ্যাস অনুসন্ধানের কাজের প্রস্তাব দিয়েছে সরকারকে। রিশাদ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিমা রহমান জানিয়েছেন কিভাবে কোন এলাকায় কাজ করতে হবে সে বিষয়ে দলের নারী সংসদ সদস্যদের দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে জাতি ও দল যাতে ঐক্যবদ্ধ থাকে সেভাবে কাজ করতে পরামর্শ দিয়েছেন তিনি। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সরকার দলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেন। 2 ঘন্টারও বেশি সময়ে চলা সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সেলিমা রহমান এসব কথা বলেন। তিনি জানান, প্রধানমন্ত্রী যেসব অঙ্গীকার করেছেন, যে পরিকল্পনা আছে সেগুলো বাস্তবায়নে নারী সংসদ সদস্যদের সহায়ক হিসেবে ভূমিকা পালন করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়েছেন নারীর ক্ষমতায়নে সরকার কাজ করছে, পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে নারীরা যেন ভূমিকা রাখতে পারে সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। আমরা কিভাবে কোন এলাকায় কাজ করব কিংবা কোথায় কাজ করব সেই নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। একটা সংসদের কি কাজ থাকতে পারে, সকল কাজের মধ্যেই তো আমার পলিটিক্সটা প্রধান, সেটাকে সামনে রেখে এবং যাতে সমগ্র জাতি দল ঐক্যবদ্ধ থাকে সেটার জন্য অবশ্য আমাদের চেষ্টা করতে হবে। বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য এখানকার মানুষকে বৈষম্য বিরোধী বিভিন্ন যে ইয়েগুলো হয়, মানুষরা যে ভোগ করেন তাদের বিরুদ্ধে উনি যে কাজ করছেন সেইখানে আমরা যেন তার সঙ্গে অন্তত কিছুটা সহযোগী হলেও আমরা কাজ করি। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে 7 দিনের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। 25 মে থেকে 1 জুন পর্যন্ত 7 দিনের কর্মসূচি পালন করবে বিএনপি। সোমবার নয়াপল্টনে যৌথ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 30 মে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সহ দলের নেতাকর্মীরা। সেদিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে দলীয় কার্যালয় দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে। 31 মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা করবে বিএনপি। এছাড়া বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন দলের প্রতিষ্ঠাতার শাহাদাত বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করবে এবং দুস্থদের মাঝে খাদ্যসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করবে। তবে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো স্থানে বা রাস্তা আটকে কোনো কর্মসূচি পালন করা যাবে না বলে জানান রিজভী। এটা চলবে এবং 31 মে রবিবার বেলা 2টায় বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশনে যে দলের পক্ষ থেকে যে আলোচনা সভাটা হয় সেই আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে। জনদুর্ভোগ সৃষ্টি করে এই ধরনের কোনো কর্মসূচি কেউ করবে না। যেমন একটা রাস্তার মোড়ের উপর হয়তো একটা মঞ্চ করে সেখানে হয়তো আলোচনা সভা শুরু করে দিল, এইটা আমরা একবার খুব কড়াভাবে আমরা তাদেরকে নিষেধ করব। রাজনৈতিক দলগুলোর আন্তরিক সহায়তা ছাড়া রক্তপাতহীন শান্তিপূর্ণ স্থানীয় সরকার নির্বাচন আয়োজন অসম্ভব বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে কাজ করছে বর্তমান নির্বাচন কমিশন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED। এতে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার ও বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা। আগামী ইলেকশনটা যেটা স্থানীয় সরকার নির্বাচন হবে, এটা দিয়ে যেন আপনারা অন্তত জাতীয় নির্বাচনে যেটা পারেন নাই, ইতিহাসের উৎসম্মুখ সেটা হোক আমরা কামনা করছি।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসের অন্যতম সুষ্ঠু নির্বাচন বলে দাবি করেন সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন অপু। মানুষ যখন গত 3টি নির্বাচনী ব্যবস্থাপনায় জনগণ যখন ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল, তারপর সর্বজন গ্রহণযোগ্য একটা নির্বাচন ব্যবস্থা আমাদের দিয়েছিল বর্তমান নির্বাচন কমিশন। সিইসি জানান, ফেব্রুয়ারির নির্বাচনে পক্ষপাত দুষ্ট কোনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনের প্রত্যয় তাদের। আমাদের ডিজাইন একটাই, একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, একটা এখন লেভেল প্লেইং ফিল্ড ফর অল দি ক্যান্ডিডেটস। পলিটিক্যাল পার্টির কোঅপারেশন ছাড়া ইট ইজ নট পসিবল টু কন্ডাক্ট এনি ইলেকশন ফরসোএভার, যদি এটা ইলেকশন হতে হয়। এ সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনে গণমাধ্যম কর্মীদের ভূমিকার কথা তুলে ধরে দেশের গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আলোচকরা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী 28 মে বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হয়েছে। বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানান, সন্ধ্যায় দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। চাঁদ দেখা সাপেক্ষে জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আজহা উদযাপিত হয়। এর আগে গতকাল সৌদি আরব জিলহজ মাসের চাঁদ দেখার তথ্য নিশ্চিত করে। ঈদুল আজহা বেশি পরিচিত কোরবানির ঈদ হিসেবে পশু কোরবানির মধ্য দিয়ে মুসলমানরা এই ঈদ উদযাপন করে থাকে। 1433 বঙ্গাব্দ 18 মে 2026 খ্রিস্টাব্দ সোমবার সন্ধ্যায় ইসলামী ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। আগামী 10 জিলহজ 1447 হিজরি 14 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ 28 মে 2026 তারিখ বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। র্যাবের নাম পরিবর্তন হবে কিনা তা বিবেচনা করছে সরকার, তবে এলিট ফোর্স হিসেবে একটি বাহিনী থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সম্পূর্ণ নতুন আইনে মানবাধিকার সুরক্ষিত রেখে বাহিনীটি পরিচালিত হবে। এলিট ফোর্স হিসেবে বাহিনীর নতুন নাম দিলে যুক্তরাষ্ট্র হয়তো নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনা করবে বলেও তিনি মনে করেন। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। চৌকস এবং দুর্ধর্ষ সন্ত্রাস, অপরাধ, জঙ্গি দমন সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 2004 সালে গঠিত হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। আওয়ামী লীগ সরকারের সময় বাহিনীটিকে গুপ, খুন সহ নানা অপরাধে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ ওঠে। এরপর 2021 সালে র্যাব ও তার 6 কর্মকর্তার উপর মানবাধিকার লঙ্ঘনের দায়ে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে বাহিনীর 22তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, আগামীতে মানবাধিকার সমুন্নত রেখে কাজ করবে র্যাব। জানান, নাম পরিবর্তন হবে কিনা সেই বিবেচনাও চলছে। এলিট ফোর্স হিসাবে একটা বাহিনী থাকবে। আমরা র্যাবের নাম আবার রিনেমড করব কিনা বা অন্য নতুন এলিট ফোর্স আমরা রেজ করব কিনা সেটা এখনো চিন্তা ভাবনার বিষয়, সরকার বিবেচনা করছে। এলিট ফোর্সের জন্য নতুন আইনের উদ্যোগের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমেরিকা যে সময় র্যাবের উপরে স্যাংশন দিয়েছিল, সেই সময় র্যাব এমন কিছু কর্মকাণ্ডে জড়িত ছিল, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল। সেই সময় ফ্যাসিবাদী সরকারে যারা দণ্ডমণ্ড ছিলেন, শেখ হাসিনা তার রাজনৈতিক হাতিয়ার হিসেবে তাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একদলীয় শাসন ব্যবস্থা এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য যে উদগ্র বাসনা তাদের ছিল, সেটা কায়েমের জন্য এইভাবে অনেক প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে। সেই কারণে র্যাবের উপরে যে স্যাংশনটা আমেরিকা ইম্পোজ করেছে সেটা এখনো বহাল। কিন্তু আমরা যদি এলিট ফোর্স হিসেবে একটা নতুন ফোর্স রিনেমড করি বা রেজ করি, সেখানে হয়তো তারা বিষয়টা পুনর্বিবেচনা করবেন। র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেন সালাউদ্দিন আহমদ। র্যাব যে আইনে পরিচালিত হচ্ছে সেটা আর্ম পুলিশ ব্যাটালিয়নের একটা সার্টেন প্রভিশনের উপরে দাঁড়িয়ে সেটা পরিচালিত হয়।
এটা অ্যাডক ভিত্তিতে চলেছে। একটা প্রতিষ্ঠান এভাবে অ্যাডক ভিত্তিতে পরিচালিত হওয়ার সঠিক ছিল না। এখন আমরা সেটা আইন করব আলাদা রেড ফোর্সের জন্য, সেখানে অথরিটি দেওয়া থাকবে, তাদের রেসপন্সিবিলিটি ফিক্স করা থাকবে এবং সেই ক্ষেত্রে তাদের জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সিটাও নিশ্চিত হবে। সরকারের গেল 3 মাসে কোনো বাহিনীকে নিজেদের স্বার্থে ব্যবহার করা হয়নি বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মর্নিং শুজ দি ডে 3 মাস হয়েছে। র্যাব কি ব্যবহৃত হয়েছে? পুলিশ ব্যবহৃত হয়েছে? অন্য কোনো বাহিনী ব্যবহৃত হয়েছে? পলিটিক্যাল উদ্দেশ্যে হয়েছে? সুতরাং মর্নিং শুজ দি ডে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এই পর্যন্ত এই বিভাগে হাম ও রুবেলা সংক্রান্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 37 জনে। বিশ্বনাথ উপজেলার 10 মাস বয়সী সাজিদ আহমদ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আরেক শিশু বিশ্বনাথের রায়পুর এলাকায় বাসিন্দা 9 মাস বয়সী নুসাইবা সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম ও রুবেলার রোগীর সংখ্যা 149 জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত সুনামগঞ্জ জেলায়, যেখানে শনাক্ত হয়েছে 75 জন। এছাড়া সিলেট জেলায় 42 জন, হবিগঞ্জে 16 জন এবং মৌলভীবাজারে 16 জন শনাক্ত হয়েছে। এদিকে ময়মনসিংহে হাম এবং হাম উপসর্গে প্রতিনিয়তই আক্রান্ত হচ্ছে নতুন নতুন শিশু। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গত 24 ঘন্টায় হামের লক্ষণ নিয়ে আরও 26 নতুন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন 103 শিশু। মুশফিক অন টপ অফ টাইগার সেঞ্চুরিয়ান। মুমিনুল হককে পেছনে ফেলে টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডটি নিজের করে নিলেন মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে অনবদ্য 137 রানের ইনিংসে এই কৃতিত্ব দেখান বাংলাদেশ ক্রিকেটের লিটল মাস্টার মুশফিক দ্য লোন সার্ভাইভাল। বাংলাদেশ ক্রিকেটে পঞ্চপাণ্ডবের মধ্যে একমাত্র ক্রিকেটার মুশফিক এখনও জাতীয় দলের প্রতিনিধিত্ব করছেন। 3 ফরম্যাটে শুধু টেস্ট ক্রিকেটেই খেলছেন 39 বছর বয়সী এই ক্রিকেটার। পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনটি তার ক্যারিয়ারে স্মরণীয় হয়ে থাকবে দুর্দান্ত এক সেঞ্চুরির জন্য। মোহাম্মদ আব্বাসের বলে বাউন্ডারি মেরে 14তম টেস্ট সেঞ্চুরি উদযাপন করেন বাংলাদেশ ক্রিকেটের লিটল জিনিয়াস। দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে বড় টার্গেট দেওয়ার ক্ষেত্রে প্রথম ইনিংসের নায়ক যদি হন লিটন দাস, দ্বিতীয় ইনিংসের সুপার হিরো তাহলে মুশফিক। তৃতীয় দিনে লিটন দাসও দারুণ সাপোর্ট দিয়েছেন 69 রানের ইনিংস খেলে। মুশফিক ও লিটনের 123 রানের জুটি বাংলাদেশকে টেস্টে ড্রাইভিং সিটে ভালোভাবে বসার সুযোগ করে দিয়েছে। টেস্টে একমাত্র টাইগার ক্রিকেটার হিসেবে 100তম টেস্ট খেলে সবচেয়ে বেশি 6763 রানের সাথে সর্বাধিক 14টি সেঞ্চুরি এবং টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ রান 3টি গুরুত্বপূর্ণ রেকর্ডই মুশফিকের। 2018 সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংসে অপরাজিত 219 রান করেছিলেন মুশফিক। শুধু তাই নয়, টেস্টের 3টি ডাবল সেঞ্চুরির সাথে 3 ফরম্যাটে সর্বোচ্চ 16,000 রানের নায়কও টাইগার ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিক। ডক্টর ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের ঋণের উচ্চ সুদের হার বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে কেন সামঞ্জস্যপূর্ণ করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি খিজির হায়াত চৌধুরী ও বিচারপতি জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। দরিদ্র মানুষদের দেয়া ক্ষুদ্র ঋণের সুদের হার অন্যান্য ব্যাংকের তুলনায় কেন বেশি, কেন তা সামঞ্জস্যপূর্ণ হবে না তা বিবাদীদের জানাতে বলা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক, অর্থ সচিব এবং বাংলাদেশ ব্যাংককে রিটের জবাব দিতে বলছে হাইকোর্ট। গ্রামীণ ব্যাংকের অতিরিক্ত সুদ আদায় নিয়ে অনেকবার বাংলাদেশ ব্যাংক পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন করা হয়নি। ক্ষুদ্র ঋণ প্রকল্পের আওতায় প্রান্তিক পর্যায়ে নারী পুরুষদের 20% হারে সুদ নির্ধারণ করে ব্যবসা করে আসছে। গ্রামীণ ব্যাংকের সুদ আদায়ে জবরদস্তি চালানোর অভিযোগ তুলে রিট করা হলে হাইকোর্ট বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সামঞ্জস্য করতে এই রুল জারি করে। 2011 সালে এ বিষয়ে একটি রিটের ওপর হাইকোর্ট রুল দিলেও আদালতের আদেশকে গুরুত্ব দেয়নি গ্রামীণ ব্যাংক। সে সময় গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠার পর ব্যাংকের সার্বিক কার্যক্রম খতিয়ে দেখতে একটি কমিটি করেছিল সরকার। প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশ থেকে 4টি খাতে দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে কাতার। ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, এসি টেকনিশিয়ান ও প্লাম্বিং খাতে লোক নিতে চায় দেশটি।
ঢাকা সফররত কাতারের শ্রমমন্ত্রী সাইদ বিন শামেক আল মাররির সঙ্গে মন্ত্রণালয়ে বৈঠকের পরে তথ্য জানান তিনি। প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, এবার কাতারের শ্রমমন্ত্রী অদক্ষ থেকে দক্ষ কর্মী নেওয়ার উপর জোর দিয়েছেন বৈঠকে। বাংলাদেশেও দক্ষ কর্মী প্রস্তুত করে পাঠাতে চায়। দক্ষ কর্মী নেওয়ার বিষয়টি বাংলাদেশে উৎসাহিত করতে চায় জানান আরিফুল হক চৌধুরী। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর বৈঠক শেষে বলেন, বিএনপি সরকারের সঙ্গে মধ্যপ্রাচ্যের ভালো সম্পর্ক ছিল। কিভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আরও অধিক সংখ্যক লোক পাঠানো যায় সেটা অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে নটে রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।